শুরু করছি মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে ফাইনাল এক্সাম ক্র্যাশ কোর্সের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে থাকছে গতি এবং পদার্থ ও তার বৈশিষ্ট্য। এবার মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে অনুসন্ধানী বইয়ের গতি অধ্যায়ের সামারি সেকশনে গেলে আমরা দেখব প্রতিটি টপিক এভাবে সামারাইজ করে দেওয়া আছে। তোমরা যেখান থেকে সংজ্ঞাগুলো শিখে নিতে পারো। আর সংজ্ঞার সাথে থাকছে অ্যানিমেটেড ভিডিও লিঙ্ক আপ করা, যেখান থেকে এই টপিক সম্পর্কে আরো ভালো আইডিয়া নিতে পারবে। তো প্রথমে আছে সরল গতি। সরল গতি কি? কোনো কিছু সরল রেখায় সমান বেগে যেতে থাকলে সেটি সেভাবেই যেতে থাকবে, শুধু বেগ বাড়াতে কিংবা কমাতে হলে কিংবা বেগের দিক পরিবর্তন করতে হলে বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমি যদি একটি বস্তু কল্পনা করি যেটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে সরল রেখা বরাবর, অর্থাৎ সরল বেগে, সরল গতিতে। সরল গতিতে যাওয়া বস্তুটি এরকম সরল রেখায় যেতে থাকবে সমান বেগে, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড বেগেই এখানেও যেতে থাকবে, এখানেও থাকবে। এরপর যদি আমরা এই বস্তুর বেগ বাড়াতে বা কমাতে চাই, সেক্ষেত্রে আমাদের বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। কিংবা আমরা যদি এর দিক পরিবর্তন করতে চাই, অর্থাৎ সে সোজা এই বরাবর যাচ্ছিল, এর দিক যদি পরিবর্তন করে এদিকে আনতে চাই, সেক্ষেত্রে আমাদের বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। তাহলে কি বল প্রয়োগ না করা হলে সরল গতিতে চলমান বস্তু সরল গতিতেই চলতে থাকবে সমান বেগ নিয়ে। এরপর আসি বক্রগতি। বক্রগতি কি? বক্রগতিতে হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ করে দিক পরিবর্তন করলে সেটি হয় বক্রগতি। অর্থাৎ কোনো বস্তু অর্ধবৃত্তভাবে বা হচ্ছে বক্রাকার রেখা বরাবর যদি যায়, এভাবে চলে, সেটা হচ্ছে বক্রগতি। বক্রগতির উদাহরণ কি হতে পারে? আমরা কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুঁড়ে মারি বা ঢিল ছুরি, কোনো পাথর নিক্ষেপ করি, সেটি কিছুক্ষণ পরে নিচের দিকে পড়ে যায়, কিছুটা পথ অতিক্রম করে নিচের দিকে পড়ে যায়। এর কারণ কি? তার এই যে গতির পরিবর্তন, সে যে এতটুকু গেল, এরপর হচ্ছে পরিবর্তিত হলো, দিক পরিবর্তন ঘটলো। বা সোজাও যদি নিক্ষেপ করি, দিক যে পরিবর্তন হয়ে আবার নিচের দিকে চলে আসে, সেটার কারণ কি? তাকে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছে। এখানে কোন বল কাজ করছে? তা হলো মহাকর্ষ বল। আমাদেরকে প্রতিনিয়ত মহাকর্ষ বল আকর্ষণ করে। তো সেই মহাকর্ষ বলের কারণেই বস্তুটি নিচের দিকে পড়ে যাচ্ছে। আমরা এই টপিক নিয়ে আরো বিস্তারিত জানতে চাইলে এই অ্যানিমেটেড ভিডিওটি দেখতে পারি। এরপর বিভিন্ন প্রকার গতি এখানে আলোচনা করা হয়েছে। তারপরে বেগ আর ত্বরণের গাণিতিক সমাধান দেখতে পাবো আমরা। তো এই অধ্যায়ের জন্য ওই দুইটি ম্যাথ ইম্পর্টেন্ট, গতি ও বেগের পরিমাপ। বেগের পরিমাপ, তারপর হচ্ছে ত্বরণ। আচ্ছা, এখানে ঘূর্ণন গতির সংজ্ঞা দেয়া আছে, তারপর পর্যায় গতির সংজ্ঞা দেয়া আছে। ঘূর্ণন গতি কোনো গতিশীল বস্তুর একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণনের গতিকে ঘূর্ণন গতি বলে। আচ্ছা, তারপর পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা দেয়া আছে। কোনো গতিশীল বস্তু যদি একই পথে বারবার অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। যেমন ঘড়ি বারবার হচ্ছে এই 12 পাস করে। এরপর হচ্ছে ঘূর্ণন গতি বলতে এই যে ঘুরছে সেটা। আর পর্যায়বৃত্ত গতি হচ্ছে এই যে একটি নির্দিষ্ট সময় পর পর বা নির্দিষ্ট দূরত্ব পর সে যে আবার একই জায়গা পাস করছে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ রিপিট হচ্ছে। এরপর আমরা যদি এগুলো নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, এখানে অ্যানিমেটেড ভিডিওটি দেখতে পারি। দ্রুতি ও বেগ নিয়ে আলোচনা। এখানে দ্রুতির সংজ্ঞা দেওয়া আছে, বেগের সংজ্ঞা দেওয়া আছে, এরপর অ্যানিমেটেড ভিডিওটি আছে। তারপর ত্বরণ ও মন্দন, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই টপিক রিলেটেড ভিডিও মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে দেখে নিই। ত্বরণ। মনে করো একটি মোটরসাইকেল 20 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। চালক এক্সিলারেটর চাপলেন, ফলে মোটরসাইকেলটি আরো বেশি বেগে যেতে লাগলো। মনে করা যাক প্রতি সেকেন্ডে মোটরসাইকেলের বেগ 5 মিটার বাড়ছে। মোটরসাইকেলটির আদি বা প্রাথমিক বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ড পরে এর বেগ বেড়ে হলো 25 মিটার পার সেকেন্ড। 2 সেকেন্ড পরে এর বেগ বেড়ে হলো 30 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ড পরে এর বেগ বেড়ে হলো 35 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরে এর বেগ বেড়ে হলো 40 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পরে এর বেগ বেড়ে হলো 45 মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বাড়ছে তা হলো ত্বরণ। এখানে প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগ বাড়ছে, সুতরাং ত্বরণ হলো প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড। উদাহরণ, মোটরসাইকেলের আদি বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড,
5 সেকেন্ড শেষে বেগ ছিল 45 মিটার পার সেকেন্ড, ত্বরণ কত? সমাধান: আদি বেগ 20 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ 45 মিটার পার সেকেন্ড। সুতরাং বেগের মোট বৃদ্ধি সমান 45 মাইনাস 20 মিটার পার সেকেন্ড। মোট সময় লেগেছে 5 সেকেন্ড। সুতরাং ত্বরণ সমান বেগের মোট বৃদ্ধি বাই মোট সময় সমান 25 মিটার পার সেকেন্ড বাই 5 সেকেন্ড সমান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ গাড়িটির ত্বরণ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং ত্বরণ হলো সময়ের সাথে বেগের বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি। মন্দন: উদাহরণে মোটরসাইকেলটির বেগ প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বাড়ছিল। চালক যদি এক্সিলারেটর না চেপে ব্রেক চাপতেন তাহলে মোটরসাইকেলটি ধীরগতি হয়ে যেত। এর বেগ হয়তো প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড কমতে থাকতো। মোটরসাইকেলটির বেগ প্রতি সেকেন্ডে যে পরিমাণ কমতো তাকে বলা হয় ঋণাত্মক ত্বরণ বা মন্দন। ত্বরণ কি? ত্বরণ হলো সময়ের সাথে বেগ বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির পরিমাণটা, বেগ বৃদ্ধি যেটা, সেটা কিভাবে বের করতে হবে? সেটাকে সময় দিয়ে ভাগ করতে হবে। যেহেতু হার বেগ বৃদ্ধির হার, তার মানে এর সাথে তাহলে সময় রিলেটেড। সময় টি দ্বারা কাকে ভাগ করতে হবে? বেগ বৃদ্ধির হারকে। অর্থাৎ বেগ বৃদ্ধি হয়েছে কতটুকু সেটা তো আমরা বিয়োগ করে বের করব। ভি মাইনাস ইউ, অর্থাৎ আদি বেগ শেষ বেগ মাইনাস আদি বেগ মাইনাস করব। তাহলে ত্বরণ হলো সময়ের সাথে বেগের বৃদ্ধির হার বা প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি। তাহলে বেগ বৃদ্ধি কত? ভি মাইনাস ইউ, আর সেটাকে সময় দ্বারা ভাগ করলে আমরা হার পাবো। হার মানে কি? এই যে একক সময়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে বেগ বৃদ্ধির হার, আর যাকে আমরা ত্বরণ বলি। আর মন্দন হলো কি? মন্দন হলো সময়ের সাথে বেগ হ্রাসের হার, অর্থাৎ কি বেগ কমছে, সেক্ষেত্রে সেটা হবে মন্দন। মন্দন কি হয়? ঋণাত্মক, কারণ কি হ্রাস পাচ্ছে। তাহলে কি হবে তখন? ভি মাইনাস ইউ যখন হবে সেটা কি হবে? ভিটা বড় থাকবে না, ছোট থাকবে, অর্থাৎ শেষের দিকে বেগ কমে যাবে। তো ইউ নিয়ে যে এগোচ্ছিল বস্তুটি সেটা শেষে এসে ভিটা কমে যাবে, অর্থাৎ শুরুতে যদি থাকে 5 মিটার পার সেকেন্ড আর শেষে এসে হয়ে গেল 1 মিটার পার সেকেন্ড। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে মন্দন হয়েছে। আর মন্দনের মান বিয়োগ করলে দেখা যাবে শেষে যেহেতু 1 হয়ে গিয়েছে, তো 1 মাইনাস 5 এটা হচ্ছে ভি, এটা ইউ। তো তখন এমনিতে এটা -4 হয়ে যাবে, আর টি দ্বারা ভাগ করলে ঋণাত্মক মানই আসবে। তাহলে সেটাকে আমরা বলবো মন্দন। আর ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই রিলেটেড ভিডিওটিও এখান থেকে দেখে আসলে কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো। আর আছে হচ্ছে আমাদের বইয়ে এখানে বিভিন্ন প্রকার গতি আলোচনা করা হলো। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এইটুকু বেগের পরিমাণ, আর এরপর হলো ত্বরণ নির্ণয়। তো এখানে আমাদের দেখতে হবে এখানে কি হচ্ছে, একটি নির্দিষ্ট সময়ে একটি বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে তার বেগ, তাই না? আর বেগের সূত্র হলো ভি সমান এস বাই টি। এস হলো কি? এস হলো সরণ বা দূরত্ব। সরণ কখন? যখন দিক বলে দেয়া থাকবে, আর দূরত্ব হলো যখন শুধুমাত্র মান দেয়া থাকবে, আর টি হলো সময়। তো এখানে দেয়া আছে একটা গাড়ি যদি ঘন্টায় 36 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তার বেগ ভি আমরা ইচ্ছা করলে মিটার এবং সেকেন্ডে প্রকাশ করতে পারি। তাহলে দূরত্ব কত? দূরত্ব বা সরণ হচ্ছে 36 কিলোমিটার। এই 36কে তাহলে আমাকে কিলোমিটার থেকে মিটার নিতে হবে, যেহেতু আমি কি মিটার আর সেকেন্ডে প্রকাশ করতে চাচ্ছি। তাহলে বেগকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার আগে আমাদের কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কি করব? 36 কিলোমিটারকে 1000 দ্বারা গুণ করেছি, কারণ কি 1000 মিটারে 1 কিলোমিটার, তবে আমরা 36কে মিটারে পাবো।
তাহলে হয়ে গেল 36,000 মিটার। এরপর সময়কে, সময় হচ্ছে ঘন্টায় দেয়া, 1 ঘন্টায়। 1 ঘন্টায় কত কত মিনিট? 1 ঘন্টায় আমরা জানি 60 মিনিট। এই জন্য আমরা 60তে লিখেছি, 60 মিনিট লিখেছি প্রথমে, তারপরে 60কে আবার 60 দ্বারা গুণ করেছি, কারণ এই 60 হলো সেকেন্ড। 60 সেকেন্ডে 60 মিনিট, তাহলে আমি 60 গুণন 60 লিখলে কি পাচ্ছি? সেকেন্ড পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে? 3600 সেকেন্ড। তারপর ভাগ করলে আমরা পাচ্ছি 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার প্রতি সেকেন্ডে, কারণ কি আমি সময় দ্বারা ভাগ করেছি, তাহলে প্রতি সেকেন্ডেই তো বলবো। তো এইভাবে আমরা বেগ পরিমাপ করব। তো এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করা আর ঘন্টা থেকে সেকেন্ডে কনভার্ট করা। এরপর যদি দেখি, এখানে বিভিন্ন যানবাহনের বেগ দেয়া আছে। বেগগুলো কিলোমিটারে দেয়া আবারও, আর ঘন্টায়, সময়টা ঘন্টায় দেয়া। তো তাহলে বেগ দেয়া আছে, বেগের একক এখানে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঘন্টায় কত কিলোমিটার গিয়েছে সেটা দেয়া আছে। তো এটাকে আমাদের কিসে নিতে হবে? মিটার পার সেকেন্ডে নিতে হবে। তো মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? ওই যে কিলোমিটারকে কনভার্ট করব আর সেকেন্ডকে কনভার্ট করব। আচ্ছা, এরপর ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। আর এখানে ত্বরণের সূত্র দেওয়া আছে। ত্বরণ সমান কি? শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ অতিক্রান্ত সময়, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি ইউ দেওয়া আছে উপরে। তো এই ক্ষেত্রে আমরা কনভার্ট না করলেও হবে, কারণ এখানে ভি যদি কিলোমিটার পার আওয়ারে দেয়া থাকে আর সময় যদি আওয়ারে দেয়া থাকে, অর্থাৎ ঘন্টায় কত সেটা দেয়া থাকে, তাহলে আমাদের আর ত্বরণ নির্ণয়ের সময় চেঞ্জ করতে হবে না। কিন্তু আমি যখন বেগ নির্ণয় করব তখন আমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসব। তখন কিলোমিটারটাকে মিটারে নিব, ঘন্টাকে মিনিটে নিয়ে নিব, সেকেন্ডে নিয়ে নিব। আচ্ছা, তাহলে এভাবে আমরা ত্বরণ ও বেগ নির্ণয় করতে পারি এই দুইটি সূত্রের মাধ্যমে। তাহলে এই অধ্যায় এখানে শেষ হচ্ছে। এর পরের অধ্যায়ে আমরা চলে যাব। তো এরপর আমরা পরের অধ্যায়টিতে চলে যাব, পদার্থ ও তার বৈশিষ্ট্য। তো এখানে এই অধ্যায়ের সবগুলো টপিকের সামারি করে দেয়া আছে। পদার্থের ভর, আয়তন, ঘনত্ব, এগুলোর সংজ্ঞা শিখে নিব, সাথে অ্যানিমেটেড ভিডিওগুলো দেখে নিব আমাদের আরো ভালো আইডিয়ার জন্য। পদার্থের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য: ভর, আয়তন, ঘনত্ব। আমরা জানি পদার্থ কাকে বলে? যার ভর আছে, আয়তন ও ঘনত্ব আছে তাকে পদার্থ বলি। তাহলে এই তিনটি হচ্ছে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। ভর কাকে বলে? পদার্থের মোট যে পরিমাণ, কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণ যেটা, সেটাকে ভর বলে। এর ইউনিট হলো কেজি, আমরা জানি। তারপর আয়তন, আয়তন বলতে বোঝায় কোনো বস্তু কতটা জায়গা দখল করে থাকে সেটা। আর এর হচ্ছে ঘনমিটার, মিটার কিউব। তারপর হচ্ছে ঘনত্ব। ঘনত্ব বলতে মূলত কি বোঝায়? একক আয়তনের মধ্যে কতটুকু ভর আছে তা বোঝায়। একক আয়তনে কতটুকু ভর আছে, তাহলে আয়তনের মধ্যে যেহেতু, তাহলে অবশ্যই আয়তন দ্বারা ভাগ হবে, আর ভর আছে তার মানে এম বাই ভি হলো আমার ডেনসিটি, ঘনত্ব। একে রো দ্বারা প্রকাশ করা হয়। এরপর ঘনত্বের একক হলো গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, অর্থাৎ গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটার ইউনিট কি? একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবকে সিসি দ্বারাও লেখা যায়। এরপর যদি দেখি কোনো বস্তুর ভর, এই তো সূত্রটি দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা এই ভিডিওটা দেখে আসতে পারি, সেখানে আরো ভালো ধারণা পাবো। পদার্থের অবস্থা সমূহ। পদার্থের কয়টি অবস্থা আমরা জানি? কঠিন, তরল ও বায়বীয়। এই অবস্থায় তাদের বিভিন্ন পরিবর্তন দেখা যায়, পদার্থের ভৌত ও রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কোনগুলো? যেগুলো বাইরে থেকে দেখা যায়। রাসায়নিক পরিবর্তন, এক বা একাধিক পদার্থের সম্পূর্ণরূপে ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হওয়ার প্রক্রিয়াকে রাসায়নিক পরিবর্তন বলে। আর ভৌত পরিবর্তন কি? পদার্থের যে পরিবর্তনে শুধু অবস্থা বা আকৃতির পরিবর্তন হয়, কিন্তু নতুন কোনো ধরনের পদার্থের সৃষ্টি হয় না বা ধর্ম একই থাকে, তখন তাকে ভৌত পরিবর্তন বলে। ধর্ম একই থাকে আর নতুন পদার্থের সৃষ্টি হয় না, আর এক্ষেত্রে নতুন পদার্থ সৃষ্টি হয়ে যায় যেটা সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট।
আমরা এই ভিডিওটি দেখে আরো কনসেপ্ট ক্লিয়ার করতে পারি। এরপর আছে আমরা একটু অধ্যায়টা দেখে আসব বইয়ের। এখানে যা যা ছিল, পদার্থ ও পদার্থের ধর্ম, ভর আয়তনের জ্ঞান, ভর ও ওজনের পার্থক্য, ঘনত্ব, বিভিন্ন ধরনের তরলের তুলনা, ভাষা, ডোবা, পদার্থের অবস্থা সমূহ, আবার আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে পদার্থের বিভিন্ন অবস্থার বৈশিষ্ট্য সমূহের ব্যবহার। এরপর আছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন। তো আমরা এগুলো একটু আরেকবার দেখব। আমাদের অ্যাপে যে সামারি করে দেওয়া আছে সেখান থেকে তুমি ক যে উত্তরগুলো, সংক্ষিপ্ত উত্তর, এক কথায় উত্তর, সেগুলো অ্যান্সার করতে পারবে যে পড়ে থাকলে ওগুলো। এরপর হচ্ছে পদার্থ, ভর, আয়তন, এগুলোর ধারণা আমরা দেখেছি, এগুলোর সংজ্ঞা শিখে গিয়েছি। এখানে একটি নোট দেয়া, কোন বস্তুর ঘনত্ব দুটি বিষয়ের উপর নির্ভর করে। বস্তুটি যে কণা সমূহ দিয়ে তৈরি তার ভর, আর বস্তু কতটা ঘনভাবে সন্নিবেশিত তার উপর। তাহলে ঘনত্বের ডিপেন্ডেন্সি দুইটি দেখলাম। আর এখানে বিভিন্ন পদার্থের ঘনত্ব দেয়া আছে। এখানে একটি ইম্পর্টেন্ট নোট আছে, সমুদ্রের পানি সাধারণত পানির চেয়ে বেশি ঘন, যার কারণে পুকুরের চেয়ে সমুদ্রে ভেসে থাকা সহজ। মধ্যপ্রাচ্যের ডেড সি নামে সমুদ্রের পানির ঘনত্ব এত বেশি যে সেখানে সাঁতার না কেটেই ভেসে থাকা যায়। আচ্ছা, তাহলে ঘনত্ব বেশি হলে আমরা সেখানে ভেসে থাকতে পারবো। পদার্থের অবস্থা সমূহ, পদার্থের তিনটি অবস্থা এখানে বিশ্লেষণ করা হয়েছে। তো আমরা এখানে গেলে দেখতে পারবো এই টপিক রিলেটেড কি কি ভিডিও আছে, অ্যানিমেটেড ভিডিও, যেখান থেকে আমাদের আইডিয়া হয়ে যাবে। পদার্থের বৈশিষ্ট্য ও শ্রেণীবিন্যাস। পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব। পৃথিবীতে হাজার রকমের পদার্থ রয়েছে এবং তাদেরকে নানাভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এর একটি শ্রেণীবিন্যাস হলো পদার্থের অবস্থার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। একটি উদাহরণ দেখা যাক। এক টুকরো বরফ নিয়ে একটি পাত্রে রেখে দিলে কি ঘটে? এটি পানিতে পরিণত হয়। আবার ওই পানিকে তাপ দিলে তা বাষ্পে পরিণত হয়। তাহলে দেখা যাচ্ছে পানি তিনটি অবস্থায় থাকতে পারে, আর তা হলো বরফ, পানি আর বাষ্প। যখন বরফ আকারে থাকে তখন এটিকে বলা হয় কঠিন অবস্থা, পানি আকারে থাকলে তখন এটিকে বলা হয় তরল অবস্থা, আর বাষ্প আকারে থাকলে এটি হলো গ্যাসীয় অবস্থা। তাই অবস্থা ভেদে পানিকে তিন ভাগে ভাগ করা যায়: কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয়। এখানে প্রশ্ন হলো, কি কি বৈশিষ্ট্য থাকলে একটি পদার্থ কঠিন, তরল অথবা বায়বীয় হবে? কঠিন পদার্থের আকার আছে। কোনো বস্তু যতটুকু জায়গা দখল করে সেটি ওই বস্তুর আয়তন। সকল কঠিন বস্তুই জায়গা দখল করে, তাই সকল কঠিন বস্তুরই আয়তন আছে। কঠিন পদার্থের আয়তন ও আকার সহজে পরিবর্তন করা যায় না। প্লাস্টিক, লোহা, কাঠ ইত্যাদি কঠিন পদার্থের উদাহরণ। কঠিন পদার্থের যথেষ্ট দৃঢ়তা আছে, তবে কিছু কঠিন পদার্থের দৃঢ়তা কম, যেমন সরিষার দানা, ভাত, কলা ইত্যাদি। এবার আমরা তরল পদার্থের বৈশিষ্ট্য জানব। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। এটি যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কারণ কঠিন পদার্থের মতো এরাও জায়গা দখল করে। এদের আয়তনও পরিমাপ করা যায়। এই আয়তন কি পরিবর্তন হয়? না। পাত্রভেদে আকার পরিবর্তন হলেও আয়তন কিন্তু একই থাকে। যেহেতু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই, আকার পরিবর্তনশীল, তাই বলা যায় যে এরা কঠিন পদার্থের মতো দৃঢ় নয়। অর্থাৎ তরল পদার্থের দৃঢ়তা নেই। পানি, শরবত, মধু ইত্যাদি তরল পদার্থের উদাহরণ। গ্যাসের বৈশিষ্ট্য বোঝার জন্য আমরা বাতাসের কথাই ধরি। বাতাসের মতো সকল গ্যাসেরই কোনো নির্দিষ্ট আকার নেই। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কি? তোমরা দুটি সিলিন্ডারের কথা চিন্তা করো, যার একটি ছোট আর একটি বড়। এখন যদি সমপরিমাণ গ্যাস দুই সিলিন্ডারে রাখো, তাহলে তো ছোট সিলিন্ডারের ক্ষেত্রে যেমন সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে,
তেমনি একই পরিমাণ গ্যাস বড় সিলিন্ডারে রাখলেও তা সম্পূর্ণ সিলিন্ডার জুড়ে থাকবে। তাহলে বলা যায় যে একই পরিমাণ গ্যাস ছোট পাত্রে রাখলে এর আয়তন কম হয়, অথচ বড় পাত্রে রাখলে এর আয়তন বেশি হয়। অর্থাৎ গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই। জলীয় বাষ্প, বাতাস ইত্যাদি গ্যাসীয় পদার্থের উদাহরণ। এরপর ভিডিও শেষে থাকছে কুইজ সেশন, যেখান থেকে তুমি কুইজে অংশগ্রহণ করে নিজেকে যাচাই করে নিতে পারো। আমরা জানি যে জায়গা দখল করে এবং যার ভর আছে, তারপর আয়তন আছে, তাকে পদার্থ বলে। এরপর বরফ কি ধরনের পদার্থ? কঠিন। কোন কঠিন পদার্থের দৃঢ়তা কম? কোন কঠিন পদার্থের দৃঢ়তা কম? সরিষার দানা। ভিডিওতেও আমরা দেখেছি। তরল পদার্থ কোনটি? অবশ্যই দুধ। গ্যাসীয় পদার্থ কোনটি? হাইড্রোজেন। তো এইভাবে তুমি কুইজে অংশগ্রহণ করে নিজেকে যাচাই করে নিবে। এরপর আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে আমরা চলে যাব অনুশীলনী বইটিতে এই অধ্যায়টির জন্য, গতির খেলা। এরপর পদার্থ ও তার বৈশিষ্ট্য, ওটার জন্য হয়তো একটা চ্যাপ্টার আছে। তো এখানে আমরা গিয়ে দেখব সামারি সেকশনে পিডিএফ সলিউশন দেওয়া আছে, যেটা ছক পূরণের কাজে আসবে। তোমরা ছক পূরণের আইডিয়া এখান থেকে নিতে পারো। আর এখানে তোমার বইয়ের অধ্যায়টি আর কি। তো এখানে দেখবো অনেকগুলো ছক পূরণ আছে যেগুলো তোমাদের সলভ করতে হবে। এখানে বিভিন্ন গতির উদাহরণ দেওয়া, সেগুলো নিয়ে লিখতে হবে, অর্থাৎ ছক পূরণ করতে হবে। তো এই পিডিএফ সলিউশনে গেলে দেখবে ছক পূরণের সমাধান দেওয়া আছে কিছু, সেগুলো থেকে তোমরা ধারণা নিয়ে নিজেরা শুরু করতে পারবে চেষ্টা। আবার চেষ্টা করে এসে এখানে সলিউশন দেখেও যাচাই করতে পারবে। তো আমাদের অনুসন্ধানী বইয়ের অধ্যায়গুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই আমরা অনুশীলনী বইয়ে আসবো সবসময় ছক পূরণ প্র্যাকটিস করার জন্য। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি।